নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। কালকে রাত্রে মোটামুটি আমার ঘন্টা দেড়েক মতো ঘুম হয়েছে হয়তো বা। হ্যাঁ, ফোন এসে গেছে, চলুন যাই, টাইম হয়ে গেছে। ঘড়ির কাটার অবস্থা দেখে বুঝতে পারছেন তো একদম টাইম নেই। এবারে খুব দ্রুত বেরোতে হবে। এত সুন্দর ভোর হচ্ছে, এই ভোরের সময়টাতে একটা বন্ধুকে একটা কথা বলেছিলাম এককালে, যে কোনোদিন যদি শিলিগুড়ি শহরে আবার ভোর দেখাতে পারি তখন তোর এই কথাটা শেয়ার করব। ও আমাকে একটা ওর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল। ওর বিয়ে হয়ে গেছিলো এমন একটা জায়গায় যেখানে ওর কিছুতেই মন টিকছিল না। বাস্তবে শ্বশুরবাড়িটি অন্যত্র, হাজবেন্ড যেখানে চাকরি করতো সেখানেই ওর গিয়ে মন একদমই টিকছিল না। সেখান থেকে বাপের বাড়ির দূরত্ব এবং শ্বশুর বাড়ির দূরত্ব, আসল শ্বশুর বাড়ির দূরত্ব অল্প, মাঝে মাঝে সেখান থেকে ছেড়ে চলে যেত। কিন্তু একটা সময় পর গিয়েও বুঝতে পারে এখানে তো তার মন টেকাতেই হবে, কারণ হাজব্যান্ডের তো তার ট্রান্সফারেবল চাকরি নয়, তার হাজব্যান্ড একটি হাই স্কুলের মাস্টারমশাই, সেটা ট্রান্সফারেবল জব নয়। কিন্তু কিছুতেই মন টেকে না, কিছুতেই মন টেকে না। তা একদিন রাত্রে ঘুমোচ্ছিল না, অনেক ভোরবেলায় ও হঠাৎ করে বেরিয়ে পড়ে কি না মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করতে গিয়ে দেখছে যে শহরটাকে যেন ভালো লাগতে শুরু করছে। অর্থাৎ যে শহরটা কোলাহলপূর্ণ থাকে সকালবেলায়, অর্থাৎ একেবারেই যখন সূর্য আকাশে ওঠে ওঠে সে সময়টা শহরের রূপ একদম অন্যরকম হয়ে যায়। তখন শহরটাকে আস্তে আস্তে ওর ভালো লাগতে শুরু করে। ও প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে শুরু করে এবং তাতে স্বাস্থ্যোদ্ধার কতদূর হয় জানা নেই, তবে ও বলে, ঝিনুক, এই ভোরবেলায় উঠে হাঁটার স্বভাবে আমার শহরটাকে ভালো লাগার প্রথম ধাপ শুরু হয়। আস্তে আস্তে বুঝতে পারি এই জায়গাটাতে আছি, একটু একটু করে শেকড় আমারও তৈরি হচ্ছে। তারপর আর একটুখানি খতিয়ে দেখে বুঝতে পারে যে পাড়াটায় হাজব্যান্ড ভাড়া নিয়েছিল, সে পাড়াটাও ওদের অতটাও ভালো লাগছে না। তারপর তারা নিজস্ব একটা ফ্ল্যাট কেনে এবং অন্য একটা পাড়ায় চলে যায়, কিন্তু এখনও তার মর্নিং ওয়াক অব্যাহত রয়েছে। ওর বক্তব্য, এই মর্নিংয়ের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ এই ওয়াক আমাকে নতুন করে আর একটা শেকড়ের জন্ম দিয়েছে এবং সেটাকে প্রতিপালন করেছে। শুধু তাই না, জীবনে ক্ল্যারিটি এসেছে অনেক বেশি। ওই অভিজ্ঞতাটা শেয়ার করে আমাকে বলেছিল, ঝিনুক, শেয়ার করবি তোর ব্লগে কখনো। আমি জানি ও যেটা বলছে সেটা সত্যি কথা, কারণ ও খুব অনুভবী একটা মেয়ে। কাজেই আমি এটা না শেয়ার করবো এটা তো হতে পারে না। বিশেষ করে আজ যখন ভোর দেখানোর সুযোগ পেলাম, সত্যি সত্যি চেনা শহরটাই কেমন যেন একটা অচেনা লাগে, সুন্দর লাগে। যাই হোক, নেমে পড়লাম। এখন আমরা নির্দিষ্ট যে কোচ, সেখানে C1 ছিল, সেখানে উঠবার জন্য যাচ্ছি। আর আমাদের NGP স্টেশনেতে প্ল্যাটফর্ম খানিকটা বেড়েছে, যার ফলে এখন 1 নম্বর প্ল্যাটফর্ম বলতে আমরা যেটাকে আগে বুঝতাম সেটা নয়। যেটা আগে 1 নম্বর ছিল, A1 এবং 1 ছিল, সেটা এখন 3 এবং 4 হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মটা আগে হয়ে গেছে। আর এই যে ট্রলিটা দেখে মনটা খারাপ হলো, এইরকমই একটা ট্রলি কয়েকদিন আগে কলকাতায় আমরা রেখে এসেছি। এমনভাবে ওই শ্রীনগর থেকে আসার সময় ট্রলিটাকে ঢিল মেরেছে, সেটা ভেঙে গেছে। এটা বহু দিনের ট্রলি, বহু সফর সঙ্গী। কাজেই ওটাকে দেখে মনে হচ্ছিল আমাদেরই ট্রলিটা বোধহয় আছে। এই যে ছোট ছোট জিনিসের প্রতি একটা মায়া, একটা বালতি, একটা মগ, একটা ট্রলি, এইগুলোই আমাদের তো সংসারের সাথে বেশি করে জুড়ে রাখে। তাছাড়াও মানুষের টান, জীব মানে জড়বস্তুর মধ্যে আমরা বিভিন্ন রকম প্রাণ কল্পনা করে নিই, এটা তো কম বেশি আমাদের সবার সাথেই হয়। যাই হোক, দুগ্গা দুগ্গা করে আমাদের ইয়েটা ছেড়ে দিল ট্রেনটা। এবং NGP স্টেশনেতে যখন ছিলাম, ওই হালকা পাতলা বৃষ্টি তো হচ্ছিলই। যত শিলিগুড়ি থেকে বাইরে যেতে শুরু করলাম তত বুঝলাম বৃষ্টির তোর আরও অনেক বেশি। কোনো জায়গায় রোদ্দুরের দেখা প্রায় ছিলই না বলা যেতে পারে। এত ভালো লাগছিল, কখনো একটু কম মেঘ, কখনো একটু বেশি মেঘ, কিন্তু মেঘ এবং বৃষ্টি আমাদের সাথে সাথেই চলেছে। Bring me into golden sunlight.
catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আগের দিনের ব্লগের কমেন্টগুলো পড়লাম, কি করে আপনারা সবাই বুঝতে পেরে গেলেন বলুন দেখিনি? আমরা বোলপুর যাচ্ছি। একদম ঠিক ধরেছেন, আমরা শান্তিনিকেতনেই যাচ্ছি। তবে বোধিসত্ত্ববাবু যদি আমরা ল্যাজ না ধরতাম, তাহলে আজকে শতাব্দীতে নেমে কাজটা গুটিয়ে নিয়ে আজকে আবার শতাব্দী ধরেই তিনি ফেরত আসতেন, অর্থাৎ 4টে শতাব্দীতে। তার 1.5-2 ঘন্টার কাজ ছিল, কিন্তু আজকে আমরা এই যে চলে গেলাম, তাই জন্য তিনি একটা গোটা দিন থাকবেন। এতে অবশ্য তার একটুখানি রেস্ট হবে, এটাও ঠিক। এখন স্টেশন বেরোবো, বেরিয়ে আমাদের একটা জায়গা ঠিক হয়েছে রতনপল্লীতে, নক্ষত্র বলে একটা হোটেল আছে, খুবই ভালো হোটেল। সেটা ছোটোখাটো হোটেল কিন্তু খুব ভালো হোটেল, সেখানেই যাব। বোধিসত্ত্ববাবুর আসলে এই অফিস টাইমেই একজনের সঙ্গে একটুখানি কাজ আছে, তা সেটার জন্যই আসা। তার পিঠ ব্যাগে ভর্তি সেই কাজেরই জিনিসপত্র। এমনিতে জামা কাপড় যেটুকু আছে সেটুকু আমাদের এই ট্রলি দিয়েই হয়ে গেছে। আর এই যে বোলপুর বেরোলেই এই সুন্দর দৃশ্যটা দেখা যায়। আপনারা যারা ধরতে পেরে গেছেন যে আমরা শান্তিনিকেতনে আসছি, তারা আসলে এত বছর ধরে আমায় দেখে আমাকে খুব ভালো করে চিনে গেছেন, বুঝতে পেরে গেছেন যে আমার দ্বারা কোনো কিছু সিক্রেট রাখাটা খুব ডিফিকাল্ট। যাই হোক, এখন এই যে ছেলেটাকে পাওয়া গেল, এই ছেলেটাই আমাদের সাথে গোটা সময়টা ছিল। কালকে যখন আমাদের নামিয়ে দেবে এই স্টেশনেতে, ততক্ষণ পর্যন্ত এই ছেলেটার অটো করেই আমরা আর কি গেছি। মাঝখানে সময় গেল কাল, আমরা এই ছেলেটাকে তখন পাইনিও, তখন ভাড়া নিয়ে অন্য জায়গায় ছিল। কেবলমাত্র আমি পাইনি, আমি কেবলমাত্র একটু সময়ের জন্য বেরিয়েছিলাম, তখন অন্য একজন ছিল, বাকি পুরোটাই এই ছিল। তো নেমেই এক জায়গায় একটুখানি দাঁড়াতে হলো, সেখানে ঠিক হনুমানজির এরকম একটা মন্দির দেখে এত ভালো লাগলো। আজকে এমনিতেই মঙ্গলবার, তো আমি আজকে ভেবেছি যে নিরামিষ খাবো, কারণ শনিবার দিন বাবার জন্মদিনের জন্য আমিষ খাওয়া হয়েছিল। মনে মনে আমি ঠিক করেছিলাম যে আমি আজকে নিরামিষ খাবো। ওরা কেউ খাবে কিনা জানি না, তবে আমি তো খাবো। বোলপুর শহরের প্রতি আমার একটা আলাদা রকমের ভালো লাগা তো রয়েছে, কারণ যারা পুরনো বন্ধু তারা জানেন বোলপুরে আমার মামা বাড়ি, বড় মামার বাড়ি। মামা বাড়ি বলতে ছোটোবেলাতে আমরা বোলপুরকেই বুঝতাম, এবং এসে এখানে মাসের পর মাস থাকা হতো। রাস্তাঘাটগুলো সবই যেন আমার ভীষণ রকম চেনা, কিন্তু বড় মামা মাইমার প্রচুর বয়স হয়েছে, এবং ওরা ওদের যৌবনের করেনি এমন হেন দায়িত্ব নেই। সবার জন্য যতদিন পর্যন্ত দেহ চলেছে তারা করেছে, এখনও তাদের দেহ চলছে না এমনটা নয়, কিন্তু ওই আর কি বয়সের প্রলেপ পড়েছে প্রচণ্ড পরিমাণে। এখন আমরা ওদের বাড়িতে গিয়ে থাকার আর সম্ভাবনা নেই, কারণ গেলেই হয়তো বা
যা হয় আর কি, একটা ঘর দিতে হবে, কাজের লোককে রান্নার জন্য বলতে হবে, মামা মামিমা আর পেরে ওঠেন না, শারীরিকভাবে দুর্বল হওয়ার সাথে সাথে মানসিকভাবে হয়েছেন। তাছাড়াও মামা মাইমার ছোট ছেলে বৌমা এবং নাতনি তাদের সাথে থাকে, নাতনিটার এবার উচ্চ মাধ্যমিক, সব মিলিয়ে মিশিয়ে আমরা গেলে ওদের ব্যতিব্যস্ত ভিন্ন অন্য কিছুই করা হবে না, যার ফলে আমরা কাউকে কিছু জানাইও নি। ব্লগ দেখে হয়তো বা ওরা বুঝতে পারবে যে আমরা গেছি এবং বেরিয়ে চলে এসেছি। তো ওই আর কি, গেলে দেখা করে আসা যায়, বড়জোর তার বেশি আর কিছু নয়। কিন্তু আমরা এই 42 ঘন্টার জার্নিতে আর ওদের ওখানে যাইনি, সত্যি কথা বন্ধুরা। আর সব কিছু সবসময় সবটুকু ব্লগের মাধ্যমে বলাটাও সম্ভব নয়, শুধু এইটুকুই জানুন বন্ধু, এবারটা আমরা বোলপুরে মামা বাড়িটা অ্যাভয়েডই করেছি, আমরা নিজেদের মতো করে থাকবো, ঘুরবো ফিরবো, সেজন্যই এসেছি। এরপরে যদি কখনো একটু বেশি দিনের জন্য আসি তখন হয়তো বা একবার চেষ্টা করা যেতে পারে ওদের সঙ্গে দেখা করার। আগে থেকে ফোন টোন করে রেখে যাব কখন তাদের সময়টায় বা আমার দাদা বৌদিদের সময় হবে বা সেরকম কিছু। যাই হোক, এখন আপাতত ঘরে পৌঁছে গেলাম। হোটেলটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এটি হচ্ছে আজকের দিনের আমাদের থাকার জায়গা, এক রাতের জন্য। রুমটা ভালো, তাই না? প্রচুর প্রচুর স্পেস। এখানে মুম্বাদের জন্য আর একটা বেড চলে আসবে। তো আমাদের বলছিল এই সেম রুম ওপরে আর একটা আছে, সেটা ব্যালকানি সমেত, সেটা নিতে। তো আমরা একদিনের জন্য আসলে ব্যালকানি লাগবে না, আর ব্যালকানি নিলে যেটা হবে সেটা হচ্ছে এই ঘরের স্পেসটা একটুখানি কমে যাবে, যার ফলে মুম্বাদের যেহেতু খাট একটা লাগবে, তাই আর কি ইয়ে করলাম না। তো বাথরুমটা খুব সুন্দর, খুবই ভালো, একদম সুন্দর। এক রাতের জন্য এসি বেসি সব আছে বাবা, যা যা আমাদের দরকার সবই আছে। আমরা খুব আনন্দিত, এখানেই আমরা থাকবো। প্রথম ঢুকেই একটা ইমপ্রেশন তৈরি হয়, তো হোটেলটা ইমপ্রেশনটা খুব ভালো হলো আমাদের, ভালো লাগছে, যে কোনো কারণেই হোক ভালো লাগছে। এর থেকেও বড় রুম, হয়তো ভালো রুমে আমরা ছিলাম বিভিন্ন জায়গা হোটেলে, কিন্তু চট করে একটা খুব পজিটিভ ভাইব তৈরি হওয়া সব জায়গায় হয় না, এই হোটেলটাই হলো। চাটা খাই, একদম দার্জিলিং চাই দিয়ে গেছে, বোঝা যাচ্ছে রং দেখে। আমরা বলেও ছিলাম সেরকম যে দার্জিলিং চা হলে দেবে, না হলে দিতে হবে না। ও বললো ঠিক আছে দেবো, দার্জিলিং চা আছে। বোধিসত্ত্ববাবু এসেই বেরিয়ে গেছেন, তিনি তার কাজটা আগে মেটাবেন, তারপর তিনি আসবেন। বেশ অনেকক্ষণ পরে হাতে এই মেনু কার্ডটা নিলাম, দেখলাম। তার আগে এসে আমরা একটুখানি স্ন্যাক্স ফ্যাক্স খেয়েছি, তারপর এখানে অর্ডার টর্ডার দেওয়ার পর, তারপর বুম্বাদা ফেরত আসার পরে বেশ তখন বিকেলের কাছাকাছি, স্ন্যাক্স হেভি হয়েছিল জন্য আমরা লাঞ্চটা যে মনে হচ্ছিল না চট করে করতে পারবো, কিন্তু যাই হোক তারপর ঠিক আছে, এখন আপাতত খেয়ে নেব। খুব ভালো রান্না এদের, খুবই ভালো রান্না। জিনিসপত্র যে ক্রিসপি চিকেন নিয়েছিল টুপুর আর বুম্বাদা, আমি এই ভাত, ডাল, তারপর পনির বাটার মশালা, আলু ভাজা, এইগুলোই খেয়েছি। যেরকম রান্না, এত ভালো হয়েছে রান্নাগুলো, মানে যখন আমাদের শেষ প্লেটটা আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে একটা দানা বাকি নেই। বুম্বাদা একটুখানি ডিম ভাজাও নিয়েছিল বোধহয়। তো যাই হোক ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া যে মানে হলো, মানে এতটুকু এত ভাত আমরা খাই না, কিন্তু তরকারির লোভে লোভে ভাতটা খাওয়া হয়ে গেল। তারপর যা হোক, প্রায় বিকেল ঘেঁষার সময়ে, এই সময়টাতে আমরা যাচ্ছি হচ্ছে, প্রথমে যাব ভাবছিলাম একটু, প্রথমেই সোনাঝুরি যাব ভেবেছিলাম। তারপরে বুম্বাদা বললো যে চলো একটু বিশ্বভারতীটা ঘুরে ঘুরে তারপর যাই। ছেলেটাও বললো, আর যেহেতু ওকে একেবারে পাওয়া গেছে এবং বুকটা করে নেওয়া হয়ে গেছে, মানে বুক করে নেওয়া হয়ে গেছে, আজকে যেখানেই যাচ্ছি হনুমানজির দর্শন পাচ্ছি। এখানেও দেখলাম, আসার সময় দেখিনি, এখানে দেখলাম যে হনুমানজি আছেন, আর তার সামনে বাবাজিও আছেন, জগন্নাথ। তা সব মিলিয়ে মিশিয়ে এত ভালো লাগলো ঘুরে। আর বিশ্বভারতীতে আসলে বুম্বাদা তো একরকমের অন্যরকম মানুষ হয়ে যায়। হ্যাঁ, হাওড়া ফ্ল্যাটটা যতদিন ছিল ততদিন, হাওড়া ফ্ল্যাটে যখন ও ঢুকতো তখনও অন্যরকম মানুষ হয়ে যেত। শিলিগুড়ির বাড়ির সেই বোধিসত্ত্ব খাঁয়ের সঙ্গে হাওড়ার ফ্ল্যাটের ওই বোধিসত্ত্ব খাঁয়ের আকাশ পাতাল পার্থক্য। ঠিক তেমনই বিশ্বভারতীতে এলে ও অদ্ভুত রকমভাবে একটা অন্যরকম মানুষ হয়ে যায়। এই শহরটা ওকে না তৈরি করেছে, বিশ্বভারতী ক্যাম্পাসটা ওকে তৈরি করে দিয়েছে, সেটার প্রতি একটা কৃতজ্ঞতা তো আজীবনের থাকবে। আর যেদিনকে দিনটা ভালো ছিল সত্যি কথা, এই ছেলেটাকে যে পাওয়া গেল, এত ভালো ছেলে কি বলবো, মানে এই টোটো চালক যে ভদ্রলোকটি, মানে ছেলে অ্যাকচুয়ালি অল্প বয়সী। তো তারপর তাকে নিয়ে নিয়ে বিভিন্ন ক্যাম্পাসগুলো হাত দিয়ে দিয়ে টুপুরকে চেনাচ্ছিল, আমার এত ভালো লাগছিল কি বলবো। এই জায়গাটা দিয়ে এখানে সাইকেল স্ট্যান্ড, এটা হচ্ছে ফিলোসফি, এটা হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্ট। এখানে পুষ মেলা হবে। হ্যাঁ সিরিয়াসলি, ইয়ার কি না, সত্যি সত্যি।
এখান থেকে বুম্বাদার কাছে একটা ফোন আসে। বুম্বাদার এক বন্ধু ফোন করেন, যারা জানতেন যে বুম্বাদা এখন ইয়েতে আসছে, বোলপুরে আসছে। তো তাদের মানে একজনের অনুরোধে আর কি তাদের বাড়িতে যাওয়া হয়। সে এখন নেই, সে এখন ক্যালিফোর্নিয়াতে। যাদের বাড়িতে গেছিলাম তার বাবা মার সঙ্গে দেখা করে আসা হলো। এই সময়টায় যখন বুমাদা পড়তো তখন এই বাড়িটাতে সে মাঝে মাঝেই যেত গুরুপল্লীতে। তো কাকু কাকিমার অনেক বয়স হয়েছে, ওদের বাড়িতে আর ব্লগটা করা গেল না, কিন্তু গিয়ে খুব ভালো লাগলো। কিন্তু এটাই হলো যে অনেকক্ষণ থাকা হলো সেখানে, সোনাঝুরিতে একটু দেরি হলো, কিন্তু মনটা খুব আনন্দিত হয়ে গেল সত্যি কথা। কারণ পুরোনো দিনের মানুষ এত ভালো, ওরা খুব ভালো লাগলো। এই দিকটা একটু স্লো করো তো। ওইদিকে দোকান গেলে হ্যাঁ এইটা দেখো তুলতে থাক। এই ওই আমি একটু দেখা করে আসবো কি বুঝতে পারছি না, লোক বসছে, কালকে সকালেই আসবো। এইটা হচ্ছে আমাদের ভবন, এই হচ্ছে ডিওমেল। ওই পেছন থেকে আমরা মুনলাইট পিকনিক করতাম, ক্রিকেট খেলতাম। এইটা হচ্ছে আমার ভবন, এখানে আমি পড়াশোনা করেছি। হ্যাঁ বন্ধ থাকতো আমি ওই দিক দিয়ে যেতাম। পার্সিয়ান, অ্যারাবিক, পার্সিয়ান, ইসলামিক, উর্দু। ও এখানে বাংলাটা এখানে ঢুকিয়ে দিয়েছি, বাংলাটা ঢুকিয়ে দিয়েছে। ইকোনমিক্সও ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ এটাই নিপন ভবন। এইটা না? হ্যাঁ মানে আমার ডিপার্টমেন্টে পড়েছে। এইটা নিপন ভবন। বাহ, এটা হচ্ছে ভাষা ভবন। আমরা ওখানে শীতকালে ওই মুখটা মানে দোকান মুখটাতে একটা ওই কচুরি বসতো, কড়াইশুটির কচুরি আর ফুলকপি দিয়ে, হ্যাঁ কালো জিরে দিয়ে একটা এ করতো, ওই মাখা মাখা তরকারি। মানে এই পৃথিবীতে অত ভালো খাবার আমি কখনো খাইনি। তখন মনে হতো, এখন মানে অমৃত। এই নিপন ভবন শেষ হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এদিকে একটা ইন্দিরা গান্ধী সেন্টার, হ্যাঁ। আর ওই বাংলাদেশ সেন্টার নতুন হয়েছে, যেটা বন্ধ আছে। এই যে এখন বোধিসত্ত্ববাবুর ফোনটা এসেছে, মানে এমন মোক্ষম সময় ফোনটা এলো যখন ওই বড় রাস্তাটাকে কানেক্ট করা হবে তার জাস্ট আগ দিয়েই ফোনটা এলো। আমরা যদি ওই সোনাঝুরি রাস্তাটায় ঢুকে যেতাম তাহলে হয়তো বা মানে আর যাওয়াটা হতো না। কিন্তু আসলে ভালো লেগেছে সত্যি কথা, ওদের বাড়িতে গিয়ে সত্যিই ভালো লেগেছে বন্ধু। কারণ যা যা কেনার আমার ইচ্ছা ছিল কোনোটাই কিন্তু মানে কেনা হয়নি এমনটা নয়। কালকের দিনটা মানে গোটা দিনটাই তো আছি, তাই না? বিকেল 4টের সময় আমাদের ট্রেন। আর এই যে বোলপুরের অলিগলি দিয়ে ঘুরছি, এই ঘোরাটাই তো একটা মস্ত বড় প্রাপ্তি, তাই না? আমরা তো এইগুলো করতেও এসেছি, শুধু তো কেনাকাটা নয়, অনেক কিছু করতে এসেছি। তো এখন ওর বাড়ির রাস্তাটা ভালো করে জেনে নিচ্ছে আর কি। অনেক কাল আগে এসেছিল, শহর তো ভীষণভাবে বদলে যায়, মানে ওই আর কি। তো যাই হোক, ঠিক আছে, এখন এই ভাইটির সাথে, ভাইটি চেনে আর কি, একদম পরিষ্কারভাবে বোঝা গেল। তা ওই দাদাটির অনেক দিন বাইরে, বাবা মাকে ভালো করে দেখতে পায় না। বাবা মা একদম আমার মায়ের মতো, ভিডিও কলে টলে খুব একটা স্বচ্ছন্দ নয়। কাজেই আর কি ওখানে গিয়ে আমাদের যে কী ভালো লেগেছে। যারা ওই দূর দেশে বসে আছে তাদেরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে, যাদের বাড়িতে গেছি তাদেরও ভালো লেগেছে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এদের বাড়িতে একটুও ব্লগ করতে পারিনি। বয়স্ক মানুষ, তার মধ্যে আবার যাই হোক আর কি বলবো। তো এখন সব মিলিয়ে মিশিয়ে বোধহয় আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। ক্লিপিংটা কি, হ্যাঁ আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর এরপর আমরা সোনাঝুরির হাটটা ধরেছি। তবে এখন প্রায় সন্ধে লেগে গেছে, বড়দিনের বেলা, তাই জন্য তবু যা হোক মোটামুটি ধরতে পেরেছি। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে করে বোঝা গেল যে কালকে এখানে বোধহয় সোনাঝুরির হাটটা বসবে না। খোলা আকাশের নিচে বসে, তো এত বৃষ্টি বাদলার জন্য ভুবনডাঙ্গায় একটা ঢাকা মতো জায়গা আছে, সেখানে সব বসবে। তো রাস্তার দুধারে একেবারে জলে জলে জলাক্কার অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। তা কিন্তু তার মাঝখানেও তারা বসেছে। তবে হ্যাঁ, আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম জন্য আমরা খুব একটা বেশি, যে স্টল এমনিতেই কম বসেছিল তাও খুব একটা পাইনি। আর এখন ট্যুরিস্ট সিজন নয় যেহেতু, সেহেতু তুলনায় একটু কম আসছে। শনি রবিবারে একটুখানি বেশি ভিড় হয়, এটা তো সপ্তাহের মাঝে, যার ফলে অতটাও ভিড় আমরা পাইনি। কিন্তু জিনিসপত্র পেয়েছি খুবই রিজনেবল রেটে, এবং যেহেতু ওরা ওঠার তাগাদে করছিল সেহেতু এই সময়টা আরও সস্তায় জিনিসপত্র আমাদের দিয়ে গেল। তবে হ্যাঁ, এটা ঘটনা, আর একটু আগে যদি আসতাম বা অন্য দিন যদি আসতাম তাহলে হয়তো বা আজকে আরও বেশি করে কেনাকাটা বা কেনাকাটাটা সম্পূর্ণ এখানেই করে নেওয়া যেত। কিন্তু ওই যে আসতে দেরি হয়ে গেছে সেই জন্য। আর আকাশটা গুড়গুড় করছে, আর এরা তখন তাগাদা শুরু করে দিয়েছে কেমন করে গোটানো যায়।
আর লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে যে এত ভালো লাগছিল কি বলবো। আর আজকে কোনো বাউল বসেননি, আজকে কোনো সাঁওতাল নাচ বসেনি, সবাই চলে গেছে, বসেছিল বলল কিন্তু চলে গেছে। তো এখান থেকে যেটা কিনলাম সেটা প্রথমেই কিনলাম আমার একটা কাফতান, সেটা কালো রঙের, এত সুন্দর লাগলো দেখতে, প্লাস টুপুরের জন্য দুখানা জামা। শর্ট কুর্তি কেনা হলো, টুপুরের সাইজ তো রেডিমেডে পাওয়া খুব মুশকিল, একমাত্র ট্রেন্ডস ছাড়া, মানে রিলায়েন্স ট্রেন্ডসে এক্সেস পাওয়া যায়, সেটা টুপুরে ফিটও করে, কিন্তু এগুলোও একটু অল্টার করাতেই হবে। তো টুপুরের দুটো পছন্দ হলো। তারপর টুপুর কিনলো হচ্ছে ওই চুড়ি। তারপর আমি আসলে ভেবেই এসেছিলাম যে আমার মায়ের পুজোর একটা শাড়ি আমি এখান থেকে কিনে নিয়ে যাব। মা বারে বারে নিষেধ করা সত্ত্বেও আমি এটা কিনেছি, কারণ এখানে আমি ভেবেই রেখেছিলাম যে আমি কাঁথা স্টিচের শাড়ি মাকে দেবো, এবং যদি যেতে পারি বোলপুর থেকে তাহলে, নাহলে বোলপুরের এখানে কয়েকজনের ফোন নাম্বারও আমার কাছে আছে। আমার মা কাঁথা স্টিচের শাড়ি পরতে না ভীষণ ভালোবাসে বন্ধুরা, জানেন তো। তো দিলে মা এত খুশি হয়, যদিও নানা করে কিন্তু তারপর সেটা খুব পরে। তো এখান থেকে কয়েকটা জিনিস নেওয়া হলো, তারপর মায়ের জন্য শাড়িটা কেনা হলো। আজকে যা যা কিনেছি বন্ধুরা সেগুলো না আজকে আর শেয়ার করতে পারিনি, কারণ এত বেশি ক্লান্ত হয়ে পড়েছি, ভোর 4টে থেকে উঠে ছুটছি। তো হোটেলে গিয়ে দুটি খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যার ফলে আর ব্লগটাও কিন্তু রাস্তাতেই আমাকে শেষ করতে হয়েছে। প্রথামাফিক ব্লগ শেষ করা সেটা আজকের দিনে আমার কিন্তু হয়নি। তো যাই হোক, এখন অনেক কটা শাড়ি দেখলাম, যদিও তাড়াহুড়ো ছিল, কিন্তু তাও কিন্তু এরা ধৈর্য নিয়ে আমাদের দেখাচ্ছিল। আর উল্টো দিকে দেখুন দোকান কিন্তু গোটানোও শুরু করে দিয়েছে। এই শাড়িটা আমার মায়ের জন্য পছন্দ হয়েছিল, কিন্তু মা আজকাল আর একটুও রঙিন শাড়ি পছন্দ করছেন না, তাই জন্য মায়ের জন্য এই শাড়িটা নিলাম। এত সুন্দর শাড়িটা, মানে কি বলবো আপনাদের, আঁচলটা যদি দেখেন ভালো লাগবে সত্যি কথা। তারপর আমি নিলাম আমার নিজের জন্য দুখানা কুর্তি, এবং তারপর বোধিসত্ত্ব বাবুর জন্য নেওয়া হলো 3টে শার্ট। তার মানে আমার টুপুরের মায়ের এবং আমার হাজব্যান্ডের সবারটাই হয়ে গেল। আর এখানে আকাশ গুড়গুড় করছে জন্য এরা কি প্রচণ্ড দ্রুততার সাথে সব গোটাচ্ছে বুঝতে পারছেন। আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু নেওয়া হলো না, তিনি এত রাগারাগি করলেন আমার সাথে যে না কিছু নেবে না করে আর ইচ্ছে করলো না, এমনিতেই সব গোটাচ্ছিল। আসলে এটা তো একটা ফরেস্ট এরিয়া, এখানে কোনোভাবে ইলেকট্রিসিটি দিয়ে লাইট জ্বালিয়ে কোনো কিছু করা যাবে না। সন্ধে হয়ে এসেছে, এদের তো গোটাতেই হতো, তাই সব গোটাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং দয়া করে লাইক করবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন সমমনস্ক বন্ধুর সঙ্গে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বিদায়।